বিশ্বের ৪৪টি দেশের কোনো সমুদ্র নেই, ফলে তাদের নেই সমুদ্র বন্দর, নেই গভীর পানির প্রবেশাধিকার, নেই আন্তর্জাতিক বাণিজ্যের সরাসরি রুটে দাঁড়ানোর সুযোগ। এই দেশগুলোর তিনটি দক্ষিণ এশিয়ার: নেপাল, ভুটান, আফগানিস্তান। এর মধ্যে নেপাল ও ভুটানের সমুদ্রহীনতার আক্ষেপ দূর করতে যাচ্ছে বাংলাদেশ। সম্প্রতি থাইল্যান্ড থেকে ভুটানের পণ্যবাহী জাহাজ চট্টগ্রাম বন্দরে নোঙর করে। এরপর বাংলাদেশের সড়ক পথ ধরে ভারতের ভেতর দিয়ে ভুটানে পৌঁছায় পণ্যবাহী ট্রাক। এর মধ্য দিয়ে বাংলাদেশ ভুটান সমুদ্র বাণিজ্যের নতুন দুয়ার খুলল। বাংলাদেশ মাত্র ১,৪৭,৫৭০ বর্গ কিলোমিটারের ছোট্ট দেশ হলেও আমাদের আছে বিশাল সমুদ্র উপকূল, যা কৌশলগতভাবে শুধু আমাদের নয়, পুরো দক্ষিণ এশিয়ার একটি গুরুত্বপূর্ণ প্রবেশদ্বার। আজ বাংলাদেশ কেবল নিজের বাণিজ্য নয়, পুরো অঞ্চলের লজিস্টিক নেটওয়ার্কে গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে শুরু করেছে। চট্টগ্রাম, মোংলা, পায়রা, মাতারবাড়ি সব মিলিয়ে বাংলাদেশ সামুদ্রিক শক্তি হিসেবে দ্রুত এগোচ্ছে। কিন্তু এই সুযোগের সঙ্গে জড়িয়ে আছে ভূ রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতাও। কিভাবে বাংলাদেশ হয়ে উঠছে দক্ষিণ এশিয়ার সমুদ্র অভিভাবক? জাপানের হাত ধরে কতটা এগোলো মাতারবাড়ি বন্দর? চীন, জাপান, ভারত দক্ষিণ এশিয়ার বন্দর ভূ রাজনীতির চ্যালেঞ্জ কিভাবে সামলাবে বাংলাদেশ? এই প্রতিবেদনে বিশ্লেষণ করব এসব তথ্য। দক্ষিণ এশিয়ার সমুদ্র অভিভাবক বাংলাদেশ। দক্ষিণ এশিয়ার ভৌগোলিক মানচিত্রে বাংলাদেশের অবস্থান এক অনন্য কৌশলগত গুরুত্ব বহন করে। শুধুমাত্র সমুদ্র সীমা নয়, বরং ভারত, ভুটান ও অন্যান্য দেশের সঙ্গে সংযুক্তির মাধ্যমে এটি হয়ে উঠেছে একটি লজিস্টিক ও বাণিজ্যিক কেন্দ্র। বাংলাদেশ সমুদ্র অভিভাবক হিসেবে ধীরে ধীরে এগোচ্ছে মূলত বাংলাদেশের বন্দরগুলোকে কার্যকরভাবে ব্যবহার করার মাধ্যমে। চট্টগ্রাম, মোংলা, পায়রা এবং গভীর সমুদ্রে নির্মাণাধীন মাতারবাড়ি, এই চারটি বন্দর এখন কেবল দেশের পণ্যবাহী নেটওয়ার্ক নয়, পুরো দক্ষিণ এশিয়ার ট্রানজিট রুটের গুরুত্বপূর্ণ অংশ। আর এই কারণেই বন্দরগুলোর ওপর চোখ বিদেশি বিনিয়োগকারীদের। ইউরোপ থেকে মধ্যপ্রাচ্য, চীন থেকে আমেরিকা, সবার চোখ বাংলাদেশের বন্দরগুলোর প্রতি। চট্টগ্রাম বন্দর দীর্ঘদিন ধরে বাংলাদেশের প্রধান বাণিজ্যিক প্রবেশদ্বার হিসেবে পরিচিত। এটি বিশ্বের বিভিন্ন দেশের সঙ্গে কন্টেইনার, রাফট ও মালবাহী জাহাজের সংযোগ স্থাপন করছে। মোংলা ও পায়রা বন্দরের মাধ্যমে পরিবেশ বান্ধব এবং ছোট ভলিউমের কার্গো পরিবহন হচ্ছে, যা দক্ষিণ এশিয়ার দেশগুলোর জন্য কার্যকর বিকল্প। নতুন মাতারবাড়ি গভীর জাহাজ বন্দর হিসেবে বাংলাদেশের সামুদ্রিক সক্ষমতাকে বহুগুণ বৃদ্ধি করবে। জাপানের অংশীদারিত্বে এই বন্দরের উন্নয়ন শুধুমাত্র বাণিজ্য নয়, সমুদ্র সীমা রক্ষা ও প্রতিরক্ষা ক্ষেত্রে কৌশলগত সুবিধাও তৈরি করবে। ভুটান ও নেপালের মতো সমুদ্রহীন দেশগুলো বাংলাদেশকে কেবল পণ্যবাহী ট্রানজিট রুট হিসেবে নয়, বরং দক্ষিণ এশিয়ার লজিস্টিক নেটওয়ার্কের অভিভাবক হিসেবে গ্রহণ করছে। বাংলাদেশ তাদের জন্য সমুদ্র বাণিজ্যের দরজা খুলছে, যা দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও শক্তিশালী করছে। এই ভূ রাজনৈতিক কৌশল শুধু অর্থনৈতিক শক্তি বাড়াচ্ছে না, বরং ভারত, চীন, জাপান, ভুটান, নেপালের জটিল সম্পর্কের মধ্যে বাংলাদেশকে কৌশলগত গুরুত্বপূর্ণ ভূমিকা দিতে সক্ষম করছে। সুতরাং বাংলাদেশের সমুদ্র কৌশল কেবল দেশের উন্নয়নেই সীমাবদ্ধ নয়, এটি পুরো দক্ষিণ এশিয়াকে বাণিজ্যিকভাবে লজিস্টিক নেটওয়ার্ককে শক্তিশালী করে এবং ভূ রাজনৈতিক অবস্থানকে এমনভাবে সুসংহত করছে যা বাংলাদেশকে সামুদ্রিক অভিভাবক হওয়ার স্বীকৃতি দেয়। জাপানের হাত ধরে কতটা এগোলো মাতারবাড়ি বন্দর? ২০২৫ সালের শেষের দিকে মাতারবাড়ি বন্দর এখনও নির্মাণাধীন। জাপানের অংশীদারিত্বে প্রকল্পের প্রথম পর্যায়ের কাজ চলছে, যার মধ্যে রয়েছে ডক, কন্টেইনার টার্মিনাল ও সমুদ্র কৌশল আধুনিকীকরণ। বর্তমানে বড় কোনো জাহাজ বন্দরে নোঙর করছে না, তাই এটি এখনও কার্যকর সমুদ্র বন্দর হিসেবে বিবেচিত নয়। তবে মাতারবাড়ি কয়লা ভিত্তিক তাপবিদ্যুৎ কেন্দ্রের জন্য কয়লা বহনকারী জাহাজ সরাসরি মাতারবাড়ি বন্দরে নোঙর করছে।
তবে নির্মাণের এই পর্যায় থেকেই পরিষ্কার যে মাতারবাড়ি কেবল একটি বাণিজ্যিক অবকাঠামো নয়, এটি বাংলাদেশের সমুদ্র কৌশল ও দক্ষিণ এশিয়ার লজিস্টিক নেটওয়ার্কে গুরুত্বপূর্ণ ভূমিকার প্রতিশ্রুতি বহন করছে। 2029 সালে যখন মাতারবাড়ি বন্দর সম্পূর্ণরূপে চালু হবে, তখন এটি গভীর সমুদ্র বন্দর হিসেবে বাংলাদেশের অবস্থানকে এক নতুন উচ্চতায় পৌঁছে দেবে। বৃহৎ কন্টেইনার জাহাজ, মালবাহী জাহাজ এবং আন্তর্জাতিক ট্রানজিট কার্গো সরাসরি মাতারবাড়িতে প্রবেশ করতে পারবে, যা চট্টগ্রাম ও মোংলা বন্দরের উপর চাপ কমাবে। এর ফলে বাংলাদেশে রপ্তানি ও আমদানি খরচ কমবে, সময় বাঁচবে এবং দেশের বাণিজ্যিক সক্ষমতা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে। বন্দর ঘিরে দক্ষিণ এশিয়ার ভূ রাজনীতি। মিয়ানমারের যুদ্ধবিধ্বস্ত রাখাইন রাজ্যের কিয়াকফিউতে চীনের নির্মিত কিয়াকফিউ ডিপ সি পোর্ট দক্ষিণ ও দক্ষিণ পূর্ব এশিয়ার ভূ রাজনীতির নতুন কেন্দ্রবিন্দু। বন্দরটি কেন গুরুত্বপূর্ণ তার প্রথম ব্যাখ্যায় আসে চীনের দীর্ঘদিনের কৌশলগত দুর্বলতা থেকে। চীনের পূর্বাঞ্চলীয় বন্দরগুলো থেকে মধ্যপ্রাচ্য, আফ্রিকা বা ইউরোপে যেতে মালাক্কা প্রণালী পেরিয়ে দক্ষিণ চীন সাগর হয়ে লম্বা পথ অতিক্রম করতে হয়। এটি শুধু ধীর নয়, ভূ রাজনৈতিকভাবেও ঝুঁকিপূর্ণ, কারণ মালাক্কা প্রণালীর নিয়ন্ত্রণ যুক্তরাষ্ট্র, ভারত ও দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলোর যৌথ প্রভাব বলয়ের কাছে। এই জায়গাতেই কিয়াকফিউ বন্দর চীনের জন্য বিকল্প পথ খুলে দেয়। বঙ্গোপসাগরের উপর সরাসরি মুখ থাকা কিয়াকফিউ ডিপ সি পোর্ট থেকে ইউনান প্রদেশ পর্যন্ত চীনের স্থলভাগের পাইপলাইন ও হাইওয়ে সংযোগ তৈরি হওয়ায় বেইজিং স্ট্রেইট অব মালাক্কা বাইপাস কৌশল পেয়েছে। এই বিকল্প রুট চীনকে মালাক্কা প্রণালী এড়িয়ে দ্রুত, নিরাপদ ও অধিক কার্যকর বাণিজ্য পথ ব্যবহার করার সুযোগ দেয়, যে কারণে বঙ্গোপসাগরে কিয়াকফিউ এশিয়ার অন্যতম গুরুত্বপূর্ণ স্ট্র্যাটেজিক পয়েন্টে পরিণত হয়েছে। বঙ্গোপসাগরে চীনের উপস্থিতির বড় অংশ দুটি কৌশলগত বন্দরের উপর দাঁড়ানো, মিয়ানমারের কিয়াকফিউ ডিপ সি পোর্ট এবং শ্রীলঙ্কার হাম্বানটোটা। কিয়াকফিউ চীনের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ কারণ এটি মালাক্কা প্রণালী এড়িয়ে দ্রুত ও নিরাপদ জ্বালানি ও বাণিজ্য পথ দেয়। অন্যদিকে হাম্বানটোটা 99 বছরের লিজে চীনা নিয়ন্ত্রণে, যা ভারত মহাসাগরে তাদের স্থায়ী লজিস্টিক সুবিধা তৈরি করেছে। বিশ্লেষকদের মতে মূলত ভারত মহাসাগর অঞ্চল জুড়ে চীনের বন্দর বিনিয়োগ একটি বিস্তৃত সামুদ্রিক কৌশলের অংশ, যা আফ্রিকার শিং থেকে শুরু করে দক্ষিণ এশিয়া হয়ে দক্ষিণ পূর্ব এশিয়া পর্যন্ত ছড়িয়ে আছে। হাম্বানটোটা কিয়াকফিউ ছাড়াও গোয়াদর, জিবুতি, দার এস সালাম, মোম্বাসা, লামু, করাচি ও মালাক্কার মতো পোর্টে চীনের অবকাঠামো বা বাণিজ্যিক অপারেশন উপস্থিতি রয়েছে। এ নেটওয়ার্ক বেইজিংকে শুধু বাণিজ্যিক সুবিধায় দেয় না, বরং ভারত মহাসাগরে দীর্ঘমেয়াদী লজিস্টিক ও ভূ রাজনৈতিক প্রভাব বিস্তারের সক্ষমতাও তৈরি করে। অর্থাৎ পুরো ভারত মহাসাগরের চারপাশে আফ্রিকা, মধ্যপ্রাচ্য, দক্ষিণ এশিয়া, দক্ষিণ পূর্ব এশিয়া জুড়ে 15টির বেশি বন্দর সংযোগের মাধ্যমে ধারাবাহিক সামুদ্রিক নেটওয়ার্ক তৈরি করেছে চীন, যাকে স্ট্রিং অব পার্লস 2.0 বলে অভিহিত করেন বিশ্লেষকেরা। মাতারবাড়িতে জাপানের কৌশল। জাপান মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দরকে ইন্দো প্যাসিফিক কানেক্টিভিটি হাব হিসেবে তৈরি করছে। এর মধ্যে অন্তর্ভুক্ত রয়েছে মাতারবাড়ি ডিপ সি পোর্ট, লজিস্টিক জোন, সড়ক মহাসড়ক নেটওয়ার্ক, শিল্প জোন এবং বিদ্যুৎ উৎপাদন। জাপানের লক্ষ্য হল মাতারবাড়িকে দক্ষিণ এশিয়ার বিকল্প সাপ্লাই চেইন সেন্টার হিসেবে প্রতিষ্ঠা করা এবং চীনের সম্ভাব্য প্রতিদ্বন্দ্বী উদ্যোগের ভারসাম্য রাখা। জাপানিরা যখন মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দর প্রকল্প হাতে নেয়, তখন খুব পরিষ্কারভাবে বলেছিল এ বন্দর ভারতের 7 সিস্টার্স অঞ্চল, মিয়ানমার ও আশপাশের দেশের জন্য একটি আঞ্চলিক হাব হিসেবে কাজ করবে। এ ঘোষণার পরই চীন নড়েচড়ে বসেছিল। তারা এরই মধ্যে মিয়ানমারের কোকো দ্বীপে একটি স্থায়ী নৌঘাঁটি স্থাপন করেছে, যেটা নিয়ে ভারত দীর্ঘদিন ধরেই উদ্বেগ প্রকাশ করছে।
চীন পশ্চিম মিয়ানমারের দিকেও নতুন করে মনোযোগ দিয়েছে, যে কাজটি তারা বাংলাদেশের সোনা দিয়েই করতে চেয়েছিল, কিন্তু কৌশলগত চাপের মুখে বাংলাদেশে শেষ পর্যন্ত সেই প্রকল্প আর এগোয়নি। এসব বাস্তবতা বিবেচনায় নিলে পরিষ্কার হয়, জাপান, যুক্তরাষ্ট্র সহ অন্য শক্তিগুলো চট্টগ্রাম ও মাতারবাড়ি সমুদ্রবন্দরকে কৌশলগতভাবে আরও গুরুত্ব দিয়ে দেখবে। বন্দর নিয়ে বাংলাদেশের চ্যালেঞ্জ। বন্দর যেমন বাণিজ্য লক্ষ্মী, তেমনি ডেকে আনতে পারে ভূ রাজনৈতিক বিপদও। দক্ষিণ এশিয়ার বন্দর রাজনীতি আজ জটিল ও বহুস্তরীয়। চীন, জাপান ও ভারতের ভিন্ন ভিন্ন স্বার্থ এই অঞ্চলের সমুদ্র শক্তিকে প্রভাবিত করছে। বাংলাদেশকে এই তিন শক্তির মাঝে কৌশলগত অবস্থান ধরে রাখতে হবে। সম্প্রতি দেশের প্রধান সমুদ্র বন্দর চট্টগ্রামের লালদিয়ায় একটি নতুন কন্টেইনার টার্মিনাল নির্মাণ ও তা পরিচালনার দায়িত্ব দেওয়া হয়েছে ডেনমার্কের প্রতিষ্ঠান এপিএম টার্মিনালসকে। সেখানে বিনিয়োগ হবে ৬,৭০০ কোটি টাকার, কিন্তু এই চুক্তি নিয়ে আছে অস্বচ্ছতা। আদালতের সিদ্ধান্তের অপেক্ষায় ঝুলে আছে চট্টগ্রামের সবচেয়ে লাভজনক নিউমুরিং টার্মিনালের বিষয়। সরকার চায় নিউমুরিং টার্মিনাল ডিপি ওয়ার্ল্ডের কাছে দীর্ঘমেয়াদে ছেড়ে দিতে। বন্দর নিয়ে অন্তর্বর্তী সরকার খুব দ্রুত এই সিদ্ধান্তগুলো একা একা নিচ্ছে। রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা ছাড়া এই ধরনের বড় সিদ্ধান্ত বাংলাদেশকে ঝুঁকিতে ফেলতে পারে এমন মত বিশ্লেষকদের। বিশেষ করে বিদেশিদের হাতে বন্দরের কোনো অংশ ছেড়ে দেওয়ার ক্ষেত্রে চুক্তিগুলো জনসম্মুখে প্রকাশ করার আহ্বান থাকলেও তা করা হচ্ছে না, ফলে সন্দেহ বাড়ছে। আমরা চাই স্বচ্ছতার সাথে এবং দেশের স্বার্থকে সবার আগে রেখে যে কোনো উদ্যোগ নেওয়া হোক। নিরাপদ থাকুক আমাদের দেশ। দর্শক, বন্দর নিয়ে আপনাদের মতামত জানান। সবাই ভালো থাকুন। সাবস্ক্রাইব করে বেল আইকনে চাপ দেওয়ার অনুরোধ জানাচ্ছি।